স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান এবং দর্শক আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা চেষ্টা করি সেগুলো একে একে জানিয়ে দিতে এবং একই সঙ্গে সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা আমাদের সে সমস্ত খবরের গভীরে নিয়ে যান, বিশ্লেষণগুলো জানান এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ রাকিব। কারণ ইরান ইস্যুতে যখন আমরা কথা বলি স্বভাবতই আপনার কথাটা আমাদের সবার আগে মাথায় আসে, কারণ দীর্ঘ একটা কাজের অভিজ্ঞতা আছে সেখানে আপনার, এবং যে সমস্ত ক্ষণে ক্ষণে দৃশ্যপট পাল্টাচ্ছে, তথ্য অপতথ্যের একটা অদ্ভুত মিশ্রণ তৈরি হচ্ছে, ফলে কি হচ্ছে সেটা জানাটা খুব জরুরি এবং আমাদের দেশের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা স্বার্থও জড়িত আছে। আজকে আমরা চেষ্টা করব এই দীর্ঘ আলাপে যতটুকু পারা যায় আসলে এই আলাপটা করতে। এবং বলে রাখি দর্শক, আমাদের এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন, পর্যায়ক্রমে তাদের কথাগুলো আমরা জানার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা পলিসি বিশ্লেষক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত, এবং কাতারের খবরটা নিতে চাই কাতার থেকে আমাদের সহকর্মী গোলাম মোল্লা হাজারি, তিনিও থাকবেন। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। একটু পরে হয়তো আমি পেয়ে যাব। আমি একটু সিরাজুল ইসলাম আপনার কাছ থেকে আসি। খুব জনপ্রিয় একটা প্রশ্ন গেল বলা যেতে পারে 25 থেকে 26 ঘন্টা ধরে ঘুরছে, আয়াতুল্লাহ আল খামেনি কি আসলেই মারা গেছেন? অনেকে বলছেন আমরা যেহেতু তার কোনো মরদেহ পাচ্ছি না, আবার আহমেদিনেজাদ তিনি নাকি মারা যাননি, তিনিও সুস্থ আছেন যখন খবর পাচ্ছি। তার মানে আয়াতুল্লাহ আল খামেনি যদি হঠাৎ করে বেঁচে ফিরেন, তাকে যদি দেখা যায় টিভি স্ক্রিনে, এটা অবাক হওয়ার কিছু থাকবে না। কি বলবেন তাদের উদ্দেশ্যে যারা এই সন্দেহটা করছেন? ধন্যবাদ রাকিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ৭১ টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে। যুক্ত হয়েছেন মেজর আশরাফুজ্জামান এবং আরও যিনি আছেন অতিথি গোলাম মোল্লা হাজারি, আমাদের সহকর্মী কাতার থেকে। ওনার রিসেন্ট একটা অভিজ্ঞতাও আছে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে। ওনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে প্রশ্ন, জনপ্রিয় প্রশ্ন বললেন, বা যেভাবে হোক এই প্রশ্নটা ঘুরছে মুহূর্তে, এ ব্যাপারে আমি যেটা বলি প্রথমেই, যে যদি এই সন্দেহটা, এই দ্বন্দ্বটা সত্যি হতো তবে কতই না ভালো হতে পারত। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুটা না হয়ে বা যে খবর বেরিয়েছে এরপরেও যদি এমনটাই সত্য হয়ে যেত যে তিনি বেঁচে আছেন এবং তিনি সত্যি সত্যি আপনার মতোই যেটা বললেন যে তিনি টেলিভিশনের পর্দায় উপস্থিত হয়েছেন, আমি বেঁচে আছি, যদি এমনটা বলতেন হয়তো অনেক বেশি ভালো হতো, ভালো হতে পারতো, ভালো লাগতো। কিন্তু মনে হয় ব্যাপারটা এমন আর হওয়ার সুযোগ নেই। কারণ সর্বোপরি কথা, তিনি তো ইরানের সর্বোচ্চ নেতা, তার মৃত্যু, তার বেঁচে থাকা, এটা একেবারে কোনো জুয়া খেলার মতো কোনো ব্যাপার না, এটা অনেক বড় ব্যাপার। এবং তার মৃত্যু হয়তোবা ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আশ্বস্ত করে, কিন্তু তার মৃত্যু তাদেরকে আবার ভীষণভাবে ভয়ার্ত করে তোলে। এই কারণে বলছি যে সর্বোচ্চ নেতা আলী খামেনি বেঁচে থাকা অবস্থায় ইরানি জনগণ যতটা বেশি ঐক্যবদ্ধ ছিল, তার চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ তার মৃত্যুর পরে। এবং তার মৃত্যুর পরে ইরান আরও যেন বেশি ডিটারমাইন এবং আরও যেন বেশি শক্তিশালী। তার এখন আর পিছনে ফিরে তাকার সুযোগ নেই। এখানে কি আরেকটা বিষয় যুক্ত করবেন? আমরা শুনতে পাচ্ছিলাম যে নতুন আয়াতুল্লাহ হিসেবে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের যে সুপ্রিম লিডার, সেই হিসেবে থাকতে পারেন আলী রেজা আরাফি। আমরা নামও শুনছিলাম, ব্রেকিং নিউজও আমরা দিচ্ছিলাম। আবার গত মধ্যরাতে আমরা শুনলাম উনি এয়ার স্ট্রাইকে মারা গেছেন, এরকম একটা খবর। কোনো আপডেট আছে? আপডেট বলতে আমিও এরকম নাকির ভেতরেই আছি। আচ্ছা, আমিও কনফার্ম কিছু পাইনি। আলী রেজা আরাফি, তাকে ইন্টারিম সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছিল, মানে হবে এমনটা না, হয়েছিল। তিনি অলরেডি দায়িত্ব নিয়েছেন এবং কাজ করছেন। এর ভেতরে আমিও আজকে সন্ধ্যার দিকে বা বিকেলে দেখলাম যে তার মৃত্যুর খবর ছড়িয়েছে, যে ইসরায়েলি বিমান হামলায় বা ইরানের শত্রুপক্ষের বিমান হামলায় তিনি মারা গেছেন। তো আমি এই জায়গায়ও বলি যে এমনটিও যদি ঘটে যায় তো তাতেও অবাক হওয়ার কিছু নেই, বিকজ ইসরায়েল এবং আমেরিকা
যা করছে এ কাজে তাদের চেয়ে পারঙ্গম আর কেউ নেই। একদম। এটার ভেতরে বর্বরতা আছে, এর ভেতরে নিষ্ঠুরতা আছে, এর ভিতরে আইন লঙ্ঘনের ব্যাপার আছে, এর ভিতরে মানবতা বিরোধী অপরাধ করার মতো উপাদান, সব রকমের উপাদান আছে। এবং এগুলো তারা করে করে অভ্যস্ত, যুগের পর যুগ করে আসছে। যদিও তাদের মুখে বুলি থাকে মানবতা, গণতন্ত্র, কূটনীতি, আন্তর্জাতিক আইন, তারপরে আইনের শাসন, এগুলো বুলি থাকে তাদের হ্যাঁ, এবং মুখে, আমরা but দেখছিলাম এগুলো তারা করে অভ্যস্ত। আজকে বিগত সময়ে প্রায় বলা হচ্ছে 28 বছরেরও বেশি সময় ধরে যত নোবেল লরিয়েট আছেন তাদের একটা বড় অংশের একটা কোলাস ফটো ভাইরাল হয়েছে, যারা সবাই আসলে ইরানের রেজিমের পতন চায়। আমি আপনার কাছে ফিরবো যখন, তখন আসলে দুটো বিষয় জানার চেষ্টা করব। মানে দক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, এই তিন বিবেচনায় ইরানে আসলে এখন এই মুহূর্তে কি পরিমাণ নেতা আছেন? আয়াতুল্লাহ খামিনি নেই, তারপরে আরাফি তিনি নাই, তারপরে কে আসবে? অর্থাৎ যে লিগাসিটা ছিল মধ্যপ্রাচ্যের মধ্যে, যে তারা একদম চোখে চোখ রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে কথা বলতে পারতো, সেটা আর তারা পারবে কিনা, আমি এটা নিয়ে আলাপ করব। তার আগে আমি একটু কাতারের খবরটা নিতে চাই। মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনার কাছে আসবো, তার আগে আমার সহকর্মীর কাছ থেকে একটু আপডেট নিতে চাই। গোলাম মোল্লা হাজারী, গতকাল আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আমরা আসলে কাতারের যে পরিস্থিতি, একটা ধারণা আমরা পাচ্ছিলাম একটা শান্তিপ্রিয় দেশ এবং তারা আসলে যে কোনো মূল্যে সেই শান্তিটা ধরে রাখতে চায়। কিন্তু মুশকিল হচ্ছে দুনিয়া তো অশান্ত হয়ে যাচ্ছে এবং কাতারে নিশ্চয়ই তার প্রভাবটা পড়ছে। মার্কিন ঘাঁটির উপরে সেখানে ইরানের মিসাইল পড়েছে। আজকে ছবিটা কি একটু জানাবেন? প্রবাসীরা আমাদের যারা আছেন তারা কেমন আছেন, কি পরিস্থিতি দেখেছেন দিনভর আসলে? ধন্যবাদ রাকিব, শুভ সন্ধ্যা। রাকিব, আসলে কাতারের চিত্রটা এমনই। গতদিন পর্যন্ত কাতার ছিল ইরানের বন্ধু দেশ এবং গত 3.5 ব্লকেডের 3.5 বছরের তারা সঙ্গ দিয়েছে। কিন্তু আজকে সকাল থেকে চিত্রটা পাল্টে গিয়েছে। কারণ আপনি জানেন এলএনজি হচ্ছে এখানকার সবচেয়ে বেশি আয়ের পথ, আর সেটাতেই তারা তাদের লক্ষ্যবস্তু ছিল এবং তারা মিসাইল ছুড়েছে। এবং আগে ছিল তারা শুধু তাদের লক্ষ্য ছিল শুধু এয়ারবেস, আমেরিকান এয়ারবেস। কিন্তু আজকে তারা সরে গিয়ে বিভিন্ন রেসিডেন্ট এবং যে তাদের স্থাপনা, মূল স্থাপনার উপরে তারা আঘাত করেছে। সেজন্য আজকে থেকে সম্পর্কটা ভিন্ন হয়ে গিয়েছে এবং এই সম্পর্ক ভিন্ন যখন হয়ে গিয়েছে, সেখানে অবশ্য আমরা যারা প্রবাসী আছি, বিভিন্ন ভাষাভাষী নাগরিক এখানে আছি, আমরা আসলে ভালো আছি এবং নিরাপদে আছি। আপনি জানেন কাতার সবসময় সারা পৃথিবীতে যত কিছু হচ্ছে এবং মধ্যস্থতা করছে এবং করতে চেষ্টা করে আর সফলও হয়েছে। কিন্তু আজকে নিজেদের বেলায় এসে কেমন একটা নাগর ধোলায় ধুলছে। আপনি দেখেন, আমরা গতদিন পর্যন্ত আমরা খুব আশার আলো ছিল যে আমরা কাতার ইরানের বন্ধু দেশ, কিন্তু আজকে সকাল থেকে চিত্রটা পাল্টে গিয়ে আমরা তো অবশ্যই ভালো আছি, কিন্তু আমরা তো উদ্বেগ উৎকণ্ঠায় আছি। চিত্র পাল্টানো মানে আসলে কি বোঝাচ্ছেন? মানে কোন রকমের থ্রেট বা উচ্চবাচ্য অসন্তোষ প্রকাশ বা কোনো কিছু কি দেখেছেন বা কাতার সরকারের পক্ষ থেকে ইরানকে দেওয়া হচ্ছে? না, আসলে আপনি দেখতেছেন মিডিয়াতে, মেইন স্ট্রিম গুলাতে আপনি দেখছে। আর আমরা অনেক কিছু আমাদের লাইভে এসে বলতে পারি না, এখানে বাধ্যবাধকতা আছে। বিভিন্ন তথ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে বিভিন্ন আপনার কিছু বলা আছে, যেটা আমরা, তবে আপনি তো জানেন যে আজকে সকালেও 5টি মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এখানে আক্রমণ করেছে, প্রতিহত করেছে। কিন্তু এখানে রেসিডেন্সিয়াল এলাকায়ও কিছুটা অল্প ক্ষতি, কিন্তু এখানকার এলএনজি আপনার ফিল্ডে যেখানে আপনার আক্রমণ হয়েছে, আমি ওটা নিয়ে আরো পরে আসবো। তার আগে আপনি যদি ওইখানে আমাদের যে প্রবাসীরা আছেন তাদের কথা বলছিলেন যে তারা ভালো আছেন, কিন্তু ইরানের প্রেক্ষাপটে তারা আসলে কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন? আগেই বলেছেন আপনি, আসলে এখানে তো রাস্তায় নেমে বিক্ষোভ করার সুযোগ নেই, কিন্তু আসলে তাদের সঙ্গে কথা বলে মনোভাবটা আসলে কি জানতে পারছেন?
আপনি দেখেন আমরা যেটাকে বলি কাতার ইজ আওয়ার সেকেন্ড হোম। জি। মানে আমরা এখানে থেকে আপনার পানিতে থেকে কুমিরের সাথে লড়াই করা, আর আমরা এখানে আছি, আমরা তো সেফ আছি এখনো। আর সরকার আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছেন, সহযোগিতা করছেন, দূতাবাসও আমাদেরকে সব ব্যাপারে সবসময় অবহিত করছেন, বিভিন্ন তথ্য দিচ্ছেন, এবং আমরা যারা এখানে আছি সবাই আসলে আমরা কিছু না কিছু গতদিন পর্যন্ত আমরা ছিলাম যে একটা সমাধান হবে, বা আমরা এখনো সেটা তো আর হয়নি এবং কাতার আমরা বন্ধু দেশ প্রতিক্রিয়া হিসেবে পরে আছি। জানলাম। আমি ফিরবো আবারও নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে, আশা করি আরো আপডেট পেলে কথা হবে। আমি একটু মোহাম্মদ আশরাফুজ্জামান আপনার কাছে আসতে চাই এবং বলে রাখি আপনার সঙ্গে কথা বলার মাঝখানে হয়তো আমি বিরতিতে যেতে পারি, কারণ যেহেতু একেবারে 12টা বেজে যাচ্ছে, কিন্তু কথাটা চলতে থাকুক। আপনার কাছে প্রথমত একটা বিষয়টা জানতে চাই, আমরা ঘন্টা দুয়েক আগে একটা খবর পাচ্ছিলাম যে চীন প্রথমবারের মতো একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ইরানের এই প্রেক্ষাপটে, এবং চীনের যে বক্তব্যটা ছিল সেই বক্তব্য খুব বেশি ওজনদারও না, একেবারে সাদামাটা একটা স্টেটমেন্ট ছিল যে মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডে শান্তি বজায় রাখতে হবে, সহিংসতা কমাতে হবে, একে অন্যের প্রতি আসলে বোঝাপড়া বাড়াতে হবে, নানা কিছু। মানে এটা আসলে চীনের রুটিন বক্তব্য নাকি কোনো সিগন্যাল এখানে আছে? এবং একটু আগেই সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম বলছিলেন যুদ্ধ তো চলবেই, মানে আপনার অবজারভেশনটা কি আসলে এখানে চীন রাশিয়া সরাসরি তাদের অবস্থান জানান দেবে কিনা, তারা এর মধ্যে জড়াবে কিনা, একটা ওভারভিউ একটু জেনে নিতে চাই ছোট করে। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তো ঘটনা হচ্ছে যে সময় এত কম, কোনটা জায়গায় শুরু করবো আর কোনটা শেষ করব সেই তাড়নায় আছে। আমরা এটা নিয়ে আলাপ করব আজকে যতটুকু পারা যায়। জি 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 জি। তো আমি প্রথমত হচ্ছে আমরা যদি চীনের রেকর্ডটা দেখি, তারা কোনো সময় কিন্তু উচ্চ স্বরে কথা বলে না, ওরাই বলে কিন্তু, এবং তাদের ডিপ্লোমেসির একটা যে সফট অ্যাপ্রোচ, মাঝখানে আপনার ওই যে উলফ ডিপ্লোমেসি বলে একটা কথা এসেছিল, তো সেটা এখন আর ওইভাবে আসছে না। সুতরাং তারা যা কিছু করে এইভাবে করে, এবং তাদের একটা বড় ইয়েটা ব্যাপার আছে কি, ইরানের যে অবস্থানটা আপনি দেখেন, ইরানের সাথে সৌদি আরবের যে দূরত্ব ছিল সেই দূরত্বটা কিন্তু তার অনেক কমায় আনেছিল এই চীনের মাধ্যমে। আবার এদিকে ইউএই এর সাথেও যে দূরত্ব ছিল সেটাও কমায় আনছিল, এবং তার ফলে দূতাবাসের কার্যক্রম উভয় দেশে শুরু হয়েছিল। কাজেই চীনের, আবার সৌদি আরবের চীনের একটা বড় অর্থনৈতিক স্বার্থ আছে। তো সেই কারণে চীন ওই মানে প্রকাশ্যে অনেক কিছুই বলে না, হয়তোবা আমার ধারণা যে তারা তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে তারা তাদের তথ্য ঠিকই ইয়ে করেছে, পাঠিয়ে দিয়েছে তারা যেটা চাই, বা তাদের স্বার্থের ব্যাপার আছে। কারণ ইরান চীনের জন্য এত গুরুত্বপূর্ণ, এই জায়গায় আমি ছোট্ট একটা উদাহরণ নিয়ে আসছি। 3টা দেশ, চীন, রাশিয়া এবং ইরান মিলে নর্থ সাউথ করিডোর এইটার বাস্তবায়ন করার চেষ্টা করছে। সুতরাং এই ইরান খুব গুরুত্বপূর্ণ, কারণ ইরানের পোর্টে জিনিসপত্র আনলোড হবে, লোড হবে, এবং সেটা ইরানের উপর দিয়ে কাস্পিয়ান সিতে যাবে, কাস্পিয়ান সি থেকে রাশিয়ার ওদিকে যাবে, সেখান থেকে তারা ইউরোপের দেশগুলোতে যাবে। সুতরাং ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার চীন রাশিয়ার ক্ষেত্রে। কাজেই আবার এদিকে তার ইকোনমিক স্বার্থ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে আছে। সুতরাং আমার মনে হয় কিছু সফট টাচ, এই ধরনের অ্যাপ্রোচটাই তারা ফলো করেছে, আগের ধারাবাহিকতাই বজায় রেখেছে বলে আমার মনে হচ্ছে। জি। আমাদের সঙ্গে এই ফাঁকে আরো 3 জন যুক্ত হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক নয়ন বাঙালি আমাদের সঙ্গে আছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি নয়ন বাঙালি আমাকে সময়টা দেওয়ার জন্য। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী মাসুদ রানা এবং কুয়েত থেকে আমাদের আরেক সহকর্মী সাদেক রিপন আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সিরাজুল ইসলাম, একটা বিষয় আপনার কাছে জেনে তারপরে আমরা আমাদের অনলাইন অতিথিদের কাছে যেতে চাই। ইরানে আয়াতুল্লাহ আল খামিনি কিংবা আয়াতুল্লাহ আলী রেজা আরাফি এবং আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছিল, এক এক করে যেহেতু তারা মারা যাচ্ছেন, নিহত হচ্ছেন, হুমকির মুখে আছেন, এই নেতৃত্বের জায়গাটা আসলে কেমন? মানে তাদের কাছে এমন কোনো শক্ত নেতৃত্ব আছে কিনা, নাকি রেজিমটা চেঞ্জ হওয়ার সময়ের ব্যাপার মাত্র? এখন এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? আপনার এই প্রশ্নে দুটো অংশ, একটা হচ্ছে যে রেজিম চেঞ্জ হওয়ার বিষয়টা সময়ের ব্যাপার কিনা, আরেকটা বিষয় হচ্ছে যে পাইপলাইনের নেতৃত্ব। দেখুন, ইরানের নেতৃত্বটা বা সেখানকার যোগ্য প্রাজ্ঞ লোকজনের সংখ্যাটা অনেক অনেক বেশি। প্রথম কথা আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে ইরানে বর্তমানে যে ধারার
নেতৃত্ব বা যে ধারার সরকার ব্যবস্থা চালু আছে সেই ধারার সরকার ব্যবস্থা এবং সেই ধারার নেতৃত্ব অগণিত যোগ্য প্রাজ্ঞ ব্যক্তি রয়েছেন, অগণিত। আমি তো এই আলী রেজা আরাফির নামই শুনিনি এর আগে। আচ্ছা, একটু শুনেছে অনেক আগে, আজকে একজন বললেন Air একটা টক শোতে strike যে ইনি একসময় বাংলাদেশে এসেছিলেন। আচ্ছা, এই কথা শুনে আমার তখন একটু হালকা মনে পড়লো যে ব্যাপারটা তাই। অথচ আমি ইরানে থাকা অবস্থায় বহুদিন ধরেই জেনেছি, শুনেছি আরো কয়েকজনের নাম জি, যারা আলী খামেনির মৃত্যুর পর নেতৃত্বে বা সর্বোচ্চ নেতার পদে তারা অধিষ্ঠিত হতে পারেন, আচ্ছা, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই জায়গায় আলী রেজা আরাফির আমি তো শুনিনি, আচ্ছা। আর যাদের নাম শুনেছি তারা তো এখনো জীবিত। তার মানে তাদের যে এক্সপার্টস অফ অ্যাসেম্বলি যেটাকে বলা হয়, এটা মানে কোনো ঘাটতি নেই, নেতৃত্বের কোনো সংকট নেই। আচ্ছা, এই যে বিষয়গুলো চলছে ইরান এটা জানেই, এবং সেইভাবেই আপনি নিশ্চয়ই এর আগে জেনেছেন যে এই যুদ্ধ শুরুর আগে বা আলোচনা যখন চলছিল যুদ্ধ লেগে যায় যে কোনো মুহূর্তে, তখনই কিন্তু এরকম একটা খবর এসেছিল এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের এমনভাবে পরিস্থিতির মানে সবকিছু সাজানো আছে যে একজন চলে গেলে তারপরে নেতৃত্ব কে দেবে, তারপরে কে দেবে, তারপরে কে দেবে, এইভাবে স্তর বাই স্তর সব ঠিক করা আছে। ফলে যোগ্য প্রাজ্ঞ অভিজ্ঞ লোকের কোনো, দক্ষ লোকের কোনো অভাব নেই ইরানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে নেতৃত্বের সংকটে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। এটা এক। আর প্রথম প্রশ্ন যেটা ছিল যে রেজিম চেঞ্জ সময়ের ব্যাপার, মানে সময়ের ব্যাপার কিনা, এটাই তো সবচেয়ে বড় লক্ষ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, আমেরিকা এবং ইসরায়েলের। কিন্তু বড় লক্ষ্য অর্জন করতে গেলে অনেক বেশি কাজ করতে হবে। সেই কাঠখড় পোড়ানো এখনো কিছুই হয়নি আমেরিকা। কিন্তু আমরা দেখতে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো ইসরায়েলদের কাজটা আরো সহজ করে দিচ্ছে। কিরকম? সৌদি আরব কিংবা আমরা যখন কাতারের কথা শুনতে পাচ্ছি, কি তারা তো আসলে খামেনির মৃত্যুতে বা নিহত হওয়ার খবরের সত্য দূরের কথা, উপরন্তু তাদের এখানে মার্কিন ঘাঁটিতে কেন আসলে ইরান মিসাইল হামলা করলো সেই জবাব তারা চাচ্ছে। দেখেন, এইখানে অনেক কিছু থাকে, আমরা সামনে কিছু দেখি, পেছনে অনেক থেকে যাই। ধরুন সৌদি আরবে যখন হামলা চালিয়েছে, সৌদি আরবে তো হামলা চালিয়েনি ইরান, হামলা চালিয়েছে সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে, হ্যাঁ, কাতারে, সংযুক্ত আরব আমিরাতে। এবং আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আমি শিরোনামে এটা রেখেছি যে সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। ইরান বলছে আমরা এটা করিনি, কিন্তু অনেকে বলছে ইসরায়েল করে ইরানের উপর দায় চাপাচ্ছে, কিন্তু সৌদি বিশ্বাস করছে এটা ইরানই করছে। আচ্ছা, সেটা পরের আলোচনা, আমি সে আলোচনায় পরে আসবো যদি সুযোগ দেন। হ্যাঁ। তো যে কথা বলছিলাম যে এই যে সামনে একটা, ধরুন আমেরিকা তো স্বাভাবিকভাবে বলবে যে আমাদের ঘাঁটিতে ওরা হামলা চালাচ্ছে, তোমরা কিছু বলো না কেন, একদম। তো তখন সৌদি আরবকে বলতে হচ্ছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, এখনো পর্যন্ত যুদ্ধের এই তৃতীয় দিন পরে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, এরা কেউ কিন্তু ইরানের দিকে একটা গুলিও ছোড়েনি, যুদ্ধ ঘোষণা করেনি। ফলে আমরা যা দেখছি এবং শুনছি তার পেছনে কিন্তু আরো কিছু থেকে যাচ্ছে। আমি কি তাহলে এটা ধরে নিতে পারবো যে পর্দার আড়ালে তাদের মধ্যে একটা ঐক্য আছে? থাকতে পারে। এবং আপনি আর একটা জিনিস খেয়াল করুন, জি, সেটা হচ্ছে যে এই যে আজকে সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে হামলা করে কাতারে, সংযুক্ত আরব আমিরাতে, বাহরাইনের পঞ্চম নৌবহরের একদম ঘাঁটি তো ধ্বংসই করে দিয়েছে, সংযুক্ত আরব সব জায়গায়, কুয়েতে। এই যে তাদের ঘাঁটি, এই ঘাঁটির নিরাপত্তা তো অন্তত আমেরিকার দেওয়ার কথা, একদম। সেই ঘাঁটিগুলো নিরাপত্তা দিতে পারছে না। তার মানে কি সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাতের, বাহরাইনের, জর্ডানের, কুয়েতের এদের নিরাপত্তা পরে, খোদ মার্কিন ঘাঁটির নিরাপত্তা মার্কিনিরা দিতে পারছে না, এটা তো ফ্যাক্ট। একদম। যদি তাই হয় তার মানে এইখানে সৌদি আরবের লোকজন, তাদের মাথায় তো মিনিমাম বুদ্ধি আছে, বা এই রাষ্ট্রগুলোর নেতাদের মিনিমাম বুদ্ধি তো আছে, তারা তো এই প্রশ্ন তুলছে যে ভাই তুমি তোমার ঘাঁটির নিরাপত্তা দিতে পারছো, তুমি আমার নিরাপত্তা দিবে কিভাবে? একদম। ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে তোমার ঘাঁটি নিরাপদ নয়, সেক্ষেত্রে আমাকে তুমি নিরাপত্তা দাও। এখানে একটা কথা বলি, একটা কথা এখানে বলতেই হবে, না হলে বাকিটা সব ক্লিয়ার হলো না। এই জায়গা থেকে আরব রাষ্ট্রগুলো আমেরিকার সক্ষমতা বুঝে গেছে, অনেক আগেই বুঝেছে। এইটা প্রথমবারের মতো হামলা হয়নি, এর আগে আরামকো হামলা হয়েছিল, ইয়েমেন হামলা করেছিল বলে বলা হয়। ইয়েমেন দাবি করেছিল যে আমরাই হামলা করেছি, তখনও বলেছিল যে এটা এই হামলা করেছে ইরান।
তো ইয়েমেন যখন হামলা করেছে, আপনি জানেন সে কয়েকদিন আরামকো বন্ধ ছিল, আরামকো তেল শোধনাগার বা আরামকো ফ্যাসিলিটি বন্ধ ছিল এবং ভয়াবহ হামলা চালিয়েছিল সেটা। তখনও কিন্তু আমেরিকা ঠেকাতে পারেনি। এই হুতিরা সংযুক্ত আরব আমিরাতে ঘোষণা দিয়ে হামলা চালিয়েছিল, সেই হামলাও কিন্তু আমেরিকা ঠেকাতে পারেনি। ওইখান থেকে তাদের ক্যালকুলেশন ক্লিয়ার যে এই আমেরিকা ইরানি বা হুতিদের এই অস্ত্রের মুখে আমেরিকা দুর্বল, পারছে না। নট অনলি দ্যাট, ইরাকে আইন আল আসাদ ঘাঁটি 2020 সালে উড়িয়ে দিয়েছিল আমেরিকা, ইরান ক্ষেপণাস্ত্র মেরে, তখন কিন্তু তাদের সেই ঘাঁটি রক্ষা করতে পারে। আসলে যখন আমরা অ্যানালাইসিস করি আমাদের মার্কিন দুর্বলতাগুলো চোখে পড়ে, কিন্তু যখন আমরা সিএনএনটা খুলি তখন আমার কাছে মনে হয় যে আসলে মার্কিনের সেটা আবার আরেক আলোচনা। শুধু এইটুকু বলে রাখি, একদম পশ্চিমা গণমাধ্যম তাদের সরকারের এজেন্ডা বাস্তবায়নের প্রধান হাতিয়ার। আমি এরপরে যখন আসবো তখন রাশিয়া এবং চীনের সঙ্গে যে পার্টনারশিপের কথা বলা হচ্ছে ইরানের, সেটা কেমন জানার চেষ্টা করবো। হ্যাঁ, আমি একটু নয়ন বাঙালি আপনার কাছে আসতে চাই। মানে শুরুতে আপনার চোখ দিয়ে আসলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি একটু দেখে নিতে চাই। মানে আমরা টাইমস স্কোয়ারে দেখতে পাচ্ছিলাম যে অনেকে অবস্থান করছিলেন, আমরা প্রতিবাদ হতে দেখছিলাম আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর খবর শুনে। একই সঙ্গে সেখানে প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের ছোট ছোট প্রতিক্রিয়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। কি দেখছেন আসলে এই মুহূর্তে রাজনৈতিক এবং আমাদের প্রবাসীদের সবার অবস্থান কেমন? ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে দর্শক। মূলত আমরা তো ধরেন যুদ্ধ যখন হয়, যুদ্ধ কিন্তু জনগণের সাথে আরেকটি দেশের জনগণের যুদ্ধটা হয় না, যুদ্ধটা হয় অপরকে রাজনৈতিক যুদ্ধ, যেখানে ক্ষমতার দ্বন্দ্ব, যেখানে শক্তির প্রদর্শনের জায়গা রয়েছে, যেখানে এবং যে সার্বিক পরিস্থিতিটা জনগণের সাথে জনগণের কোনো যুদ্ধ নাই। প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি রাষ্ট্রের যারা সাধারণ জনগণ, তারা কিন্তু যুদ্ধ চায় না, তারা কিন্তু যুদ্ধমুক্ত একটি সমাজ ব্যবস্থা চায়, অর্থনৈতিক উন্নতি চায়। সেখানে যুদ্ধটা না চাওয়ার ব্যাপারে তাদের একটা ভাবনা খুবই আগে থেকে মাইন্ডসেট থাকে এবং প্রবলেমটা হয়ে যাচ্ছে যে যেমন ধরেন আপনি ইসরায়েলের নেতানিয়াহুর নিজস্ব সমস্যা রয়েছে রাজনৈতিক, তার নিজস্ব সমস্যা, ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সমস্যা রয়েছে রাজনৈতিক, এপস্টাইনের ঘটনার পর তারপরে সার্বিক যে পরিস্থিতি, নেতৃত্বের মধ্যে কিছু টেন্ডেন্সি কাজ করে, সাইকোলজিক্যাল টেন্ডেন্সি, পুরো মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের চিন্তার জায়গাটা পরিবর্তন করার একটা চেষ্টা করে এবং সেটা হচ্ছে একটা এমন ধরনের টুলস নিয়ে, এমন একটা উইপেন নিয়ে তারা খেলতে চায় যে খেলাটা তারা চিন্তা করে যে মানুষ এখন দেখা যাচ্ছে তার কেলেঙ্কারি, তার মধ্যবর্তী নির্বাচন কিংবা তার যে রাজনৈতিক যে অবস্থা, সে অবস্থার চিন্তাটা মানুষ যাতে ঘুরে এখন এই যে ইরানের যুদ্ধের ব্যবস্থা সেদিকে যাতে মানুষের চোখটা নজরটা চলে যায়। কারণ আপনি জানেন যে যুদ্ধ অনেকেই ভাবছিলাম যে আমরা আসলে যুদ্ধ এটা হয়তো আওয়াজ হচ্ছে, যে অনেক বড় ধরনের আওয়াজ হচ্ছে, যে আওয়াজটা আদৌ সত্য হবে কিনা। এমনকি আপনি ওয়াশিংটন পোস্টের মতন একটি বড় পত্রিকাতেও তারা বলার চেষ্টা করেছিল যে আপনি জানেন প্রায় 16-17টি একটি গোয়েন্দা সংস্থা আমেরিকাতে কাজ করে, তাদের প্রধান যে তুলসী গ্যাবার্ড, তাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল যে ইরানের ব্যাপারে বলার জন্য যে ইরান আসলে কি করতে পারবে, এবং সে 4-5 মাস তার টিম, তার লোকবল নিয়ে পর্যবেক্ষণ করে গবেষণা করে সে যে রিপোর্টটি দিয়েছিল যে না, ইরান আসলে আগামী 10 বছরের মধ্যে আমেরিকার বা কোথাও কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না এবং করবে না, তাদের কোনো সে ধরনের ইচ্ছাও নাই। কিন্তু তার ঠিক 2 দিন পরেই উনি কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করেছেন, না এই ধরনের এটা একটা বোগাস কথা জিনিস, এটা আমরা মানতে রাজি না। তার মানে কি ওনার ইন্টারনাল যে সেক্টর, এমনকি সিআইএ এর বিশেষজ্ঞরাও কিন্তু এই ব্যাপারে খুব একটা ভাবতেই পারে নাই যে এমন একটা কিছু হবে বা হতে যাচ্ছে। তো ফলে এই জিনিসটা তাহলে কিভাবে হলো? এই জিনিসটা ধরেন, হ্যাঁ, আমরা তো নিউ ইয়র্ক টাইমসে কিংবা অন্যান্য জায়গা আরো দেখতে পাচ্ছি যে শুধু ইসরায়েলের প্ররোচনা না, সৌদি আরবের প্ররোচনার কথাও কিন্তু বলা হচ্ছে। তো ফলে এই প্ররোচনাগুলো ধরেন, এই টার্গেট গুলো ধরেন আরেকটা রাষ্ট্রের টার্গেটটা যদি আমেরিকা বাস্তবায়ন করার ক্ষেত্রে, যেমন আমেরিকা কোথায় কোথায় বাস্তবায়ন করতে চাচ্ছে, যেমন ইসরায়েল চিন্তা করে দেখেছে আমার গাজাকে শেষ করতে পেরেছি, সিরিয়ার আসাদ শেষ হয়েছে, লেবাননকে ধ্বংস করতে টার্গেট। তাহলে ইসরায়েল কোন কোন পথে যাচ্ছে, এমন টার্গেট গুলো যদি আপনি স্টেপ গুলো দেখেন, তাহলে ইরান তার টার্গেট, এবং ইরান যদি টার্গেট হয়, ইরানের পরে তার আরো টার্গেট কিন্তু তৈরি হচ্ছে, মানে টার্গেট কিন্তু একের পর এক নিচ্ছেই। পরে এমন হচ্ছে তুরস্কের টার্গেট করছে, পাকিস্তানের টার্গেট করছে, তার মানে সে তার জায়গায়, তার মানে যুদ্ধের মূল জায়গাটা কে করছে, মূল জায়গাটা তাহলে ইসরায়েল হচ্ছে মাস্টার মাইন্ড।
যদি ইসরায়েল মাস্টার মাইন্ড হয়ে থাকে এবং ইসরায়েলের স্বার্থ যদি প্রাধান্য দিয়ে থাকে, তাহলে সেখানে আপনার যে প্রশ্ন জনগণ কেন সারা পৃথিবীর, আপনার তো এখন এই যুদ্ধটা তো ধরেন এক অ্যাক্টর যারা করছে, এখন তো ইরান ডিফেন্সিভ যুদ্ধ প্রতিরক্ষার যুদ্ধটা করছে, কিন্তু ইরান যুদ্ধটা কিন্তু ছড়িয়ে দিচ্ছে, কারণ এটা একটা কৌশল। ইরান প্রায় 11টি দেশে যুদ্ধটা ছড়িয়ে দিতে চাচ্ছে, কারণ সে বলতে চাচ্ছে যে এগুলো তোমাদের চাপ প্রয়োগ করতে হবে, যাতে যুদ্ধটা শুধু আমি একা কেন বহন করব, তোমরাও যেহেতু বিভিন্ন আমেরিকার বিভিন্ন ঘাঁটি তৈরি করেছো, যেমন এই সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, জর্ডান বলেন, মানে সবাইকে কিন্তু একটা চাপ প্রয়োগ হচ্ছে, কিন্তু তাদের উপর চাপ দিয়ে। চমৎকার বিশ্লেষণ, মানে একটা কৌশল মানে যুদ্ধের একটা কৌশলের অংশ এটা। আমি এ পর্যন্ত নিলাম, এবং জনাব সিরাজুল ইসলাম যদি কিছু জানতে চান আপনি। না, আপাতত কিছু জানেন না, উনি যা বলেছেন খুব ক্লিয়ার। আমি তাহলে আমি একটু সৌদি এবং কুয়েতের পরিস্থিতি জেনে তারপর আবার আলাপে ফিরবো। মাসুদ রানা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনি আমাদেরকে একটু বলবেন সৌদির পরিস্থিতি কি, কারণ তেল শোধনাগারের উপরে আসলে ইরানের ড্রোন হামলা হয়েছে, পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম এটা প্রচার করছে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সৌদি নিজে বিশ্বাস করছে কিনা এটা ইরানি আসলে ড্রোনটা ফেলেছে, নাকি এটা ইসরায়েল ফেলে দায় চাপাচ্ছে, যে ন্যারেটিভটা আসলে সোশ্যাল মিডিয়াতে চলছে, একটু জানাবেন আসলে। ধন্যবাদ আপনাকে। আসলে বাস্তনুরা যেই তেলঘাটিতে হামলা হয়েছে, আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলা আমাদের সৌদি আরব থেকে অসম্ভব হয়ে যায় বিশ্লেষণ করাটা। আপনারা যেটা জানতে পেরেছেন ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে, এটা আসলেই সত্যি, কিন্তু আমাদের এখানে যেটা আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে সেখানে, ওনারা এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমি যেটা জেনেছি সেটা হলো ওনারা এখনো আলহামদুলিল্লাহ কারো ক্ষয়ক্ষতি হয়নি, সবাই ভালো আছে। তবে এটা বাস্তব যে তারা ওইখানে হামলা করেছে। আমি একটু সাদেক রিপোর্ট আপনার জায়গা থেকে আপডেটটা একটু নিতে চাই, কারণ কুয়েতের দিক থেকে আসলে গতকাল খুব অশান্ত একটা দিন পার করেছিল কুয়েত। আজকের ছবিটা আসলে কেমন দেখছেন, এবং যুদ্ধ যেহেতু চলছে, কুয়েতের দিক থেকে কোনো স্টেটমেন্ট এসেছে কিনা, এবং আমাদের যা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের কথাটা একটু জানাবেন, তারা কেমন আছে আসলে ওখানে। একটু আনমিউট করে নিতে হবে সাদেক রিপোর্ট। জি, গতকাল মধ্যরাত থেকে যখনই হামলা করে, তখন কুয়েতের বিমান বাহিনী এটা প্রতিহত করে, এবং আবার দেখা গেছে তখন থেকে রাত থেকে কিন্তু সতর্কতা সাইলেন্স দিতেছে কুয়েত গভর্নমেন্ট। সতর্কতা সাইলেন্সের মূল উদ্দেশ্য হলো যাতে স্থানীয় নাগরিক এবং প্রবাসীরা যাতে নিরাপদ স্থানে থাকেন, যাতে ঘরের বাইরে বের না হন। এর কিন্তু আবার দেখা গেছে আবার দুপুরে সকালে 7টার দিকে এবং দুপুরের দিকে কিন্তু একাধিকবার হামলা হয়েছে। আমরা যেটা শব্দ শুনেছি আমাদের এখান থেকে, গত 2 দিন আগে ছিল না, কিন্তু গতকাল ছিল, আবার দুপুরে শুনছি। তো এই হামলার কারণে কিন্তু প্রবাসীদের মধ্যে এখন একটা মানে আতঙ্ক বা উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে, আসলে কি হইতেছে। কারণ আগে যেহেতু এগুলো প্রথম দিক থেকে এটা কুয়েতে জাহারা অঞ্চলে হয়েছে, এরপরে পরের হামলাটা এয়ারপোর্টে হয়েছে, কিন্তু এর বাইরে তেমন হয় নাই। কিন্তু গতকাল কয়েকটা জায়গায় বিকট শব্দ শোনা গেছে। তো আবার কিছুক্ষণ আগে আমরা স্থানীয় গণমাধ্যম সূত্রে জানতে পারলাম কুয়েতের কয়েকজন প্রবাসীকে অ্যারেস্ট করেছে, এটা বিভিন্ন দেশের। তো কে কোন দেশের ওটা বলে নাই, তার কারণ আমরা বারবার সংবাদে বলে আসছি, বা কুয়েত গভর্নমেন্টও বারবার সতর্কবার্তা দিতেছে, এবং দূতাবাসের ফেস থেকেও বারবার সতর্ক করা হচ্ছে প্রবাসীদেরকে, যেহেতু এটা অভ্যন্তরীণ আঞ্চলিক একটা ইস্যু, প্রবাসীরা যাতে এই ইস্যুগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করে, ভিডিও না করে, লাইভ না করে। কিন্তু এটা আজকে কিছুক্ষণ আগেই আমরা স্থানীয় গণমাধ্যম সূত্রে জানতে পারলাম যে অনেকে কয়েকজন প্রবাসীকে অ্যারেস্ট করেছে, শুধু তারা যে কন্টেন্ট তৈরি করছে, লাইভ করছে, আর এটা অনেক বড় খবর। কিন্তু মানে আসলে সেখানে যারা আছেন সাধারণ মানুষ, তারা যে আসলে কোনো ছবি ভিজুয়ালস দিয়ে কোনো তথ্য জানাতে পারবে না, এটা সত্যিকার অর্থে একটা শঙ্কার কথা। অনেক ধন্যবাদ মাসুদ রানা এবং সাদেক রিপোর্ট। নিশ্চয়ই নতুন কোনো আপডেট হলে তাৎক্ষণিকভাবে আপনাদের কাছ থেকে আমরা যুক্ত হয়ে যাব এবং সেই তথ্যগুলো হয়তো জানতে পারবো। ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। আমি একটু মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনি শুনলেন আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক থেকে আলোচনা একটা অংশ। নয়ন বাঙালি যে পয়েন্টটা বলেছেন সেটা সত্যিকার অর্থে একটা বড় আলোচনার জায়গা রাখে, কারণ ইরান আসলে যেটা করছে পরিস্থিতিটাকে চারপাশে প্রভাব বলয়ের মধ্যে আনছে, আশপাশের দেশগুলোকে এই বার্তাটা দিচ্ছে
যে এই হামলাটা কতটা ভোগাবে তোমাদেরকে, অতএব তোমরাও একটা চাপ তৈরি করো। আপনি আপনার জায়গা থেকে একটা বিশ্লেষণ দিচ্ছিলেন রাশিয়া এবং চীনের অবস্থানটা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেগুলো আছে, যাদেরকে আমরা যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি থাকতে দেখি, মিত্র দেশ হিসেবে আমরা চিনি, কখনো সৌদির কথা, কখনো আরব আমিরাত কথা, কখনো কুয়েত বা কাতারের কথা, কি বলবেন তারা কি আসলে পর্দার আড়াল থেকে বের হয়ে কখনো ইরানের এই পরিস্থিতিতে পাশে দাঁড়াবে কিনা, অন্তত এই ব্যাপারটা তারা ফিল করছে কিনা যে হ্যাঁ যুদ্ধের প্রভাবটা খারাপ হচ্ছে? প্রথমত হচ্ছে ওরা কেউ যুদ্ধ চাই বলে আমার কাছে মনে হয় না, কিন্তু ঘটনা হচ্ছে যে পরিস্থিতির কারণে তাদের ওই মানে অনেক কিছু হজম করতে হয়। কারণ মধ্যপ্রাচ্যের বিশেষ করে জিসিসি ভুক্ত যে 6টা দেশ আছে, আপনি এর সাথে জর্ডানও যোগ করতে পারেন, তারা বড় ধরনের একটা মানে জিসিসির 6টা দেশই তাদের আভ্যন্তরীণ এবং বহিঃশক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে মানে তারা নির্ভর করে হচ্ছে আমেরিকার উপরে। আমেরিকার উপর নির্ভর করতে গিয়ে ইসরায়েল ট্রাম্পের অনুমতি নিয়ে আক্রমণ করলো, আর কিছুদিন আগে ট্রাম্প সেখান থেকে একটা বোয়িং 747 বিমান উপহার পেল $400 মিলিয়ন মতো। তো এখন হচ্ছে কি যে আমার মনে হয় যে এই পরিস্থিতিতে আমি এই যে সিরাজ ভাইয়ের সাথে একমত যে দেশগুলো এখন বোঝার চেষ্টা করছে যে আসলে আমেরিকার উপরে তাদের নিরাপত্তাটা ছেড়ে দিয়ে তারা কতটুকু নিরাপদ, এই প্রশ্নটা তারা নতুন করে, আর আমেরিকার সক্ষমতাও তারা হয়তো বুঝে যাচ্ছে যে কি আমি সক্ষমতার চাইতে সবচেয়ে বড় জিনিস কি সদিচ্ছার ব্যাপার। বিকজ আমেরিকা কোনো কিছুই করবে না যেটাতে মনে করে যে ইসরায়েলের সম্মতি নেই। আমি এই জন্য বারবার বলার চেষ্টা করি বিভিন্ন ফোরামে, এটা আমার নিজের মূল্যায়ন, যে আপনার ইসরায়েল হচ্ছে আমেরিকার 51st স্টেট, ওদের তো 50টা রাষ্ট্র আছে, রাজ্য আছে। তো কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, যারা আমাদের মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমন মাথা আছে। তো এরকম হচ্ছে ইহুদি মানে রাষ্ট্র বা ইহুদি লবি এরকম গুরুত্বপূর্ণ। এখন যে জিনিসটায় আমি একটু ভয় পাচ্ছি কি, যে ইরান একটু এটা ঠিক আছে, এটা বিস্তৃত করেছে। এখন ইরানের ওই 57টা বোধহয় তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জোন আছে। এই যুদ্ধে যাতে টপ লিডারশিপ যদি মারাও যায়, তবুও যেন ওই 57টা যে 21টা না, সিরাজ ভাই আরো একটু বেশি। আমি ওই যে আমি তো কিন্তু ছিলাম না, আমি এই তথ্যটা নিয়েছি আপনার ইয়ে থেকে, আমার ঠিক মনে পড়ছে 53টা অথবা 57টা এরকম, মোর দ্যান 50, রাইট। সো তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে। এখন যেটা হচ্ছে মিলিটারি পয়েন্ট অফ ভিউতে যখন তারা ইন্ডিপেন্ডেন্টলি এই ধরনের মানে কার্যক্রম করতে থাকে, তখন তাদের কিছু ভুল হয়। এই জন্য সমন্বিত কার্যক্রম দরকার, কিন্তু আবার এদিকে সমন্বিত কার্যক্রমও সম্ভব হচ্ছে না। এটা তাদের যেভাবে যে ধরনের আক্রমণের তারা শিকার হয়েছে, সেই জন্য এই ধরনের কিছু সমস্যা থাকবে। তো এই যে আমরা শুনলাম যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছে এবং তিনি এত চেষ্টা করছেন। সমস্যাটা হচ্ছে যে এই যে সুন্নি রাষ্ট্রগুলো, যদিও তাদের জনবসতির সবাই সুন্নি মেজরিটি না, যেমন বাহরাইনে মোর দ্যান 50% হচ্ছে শিয়া, কিন্তু সেখানে ক্ষমতায় আছে কিন্তু সুন্নি সম্প্রদায়ের লোক। বুঝতে পারছি। দুটো প্রশ্ন আসলে একবারে জেনে নিতে চাই। নরেন্দ্র মোদী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন দিয়েছেন। এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে ফোন দিতেই পারেন, কিন্তু এরকমটা আমরা কখনো দেখিনি যে ভারত থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন দেওয়া হচ্ছে, ওই অঞ্চলের খবর নেওয়া হচ্ছে। এই অঞ্চলে তাহলে কি ধরনের প্রভাব পড়বে, মানে এই কালচারটা আসলে কি বার্তাটা এই অঞ্চলের জন্য বহন করে একটু বলবেন। সাথে বলবেন যে জেনেভায় ইরান এবং মার্কিন পর্যায়ে যে বৈঠক, সেটা লোক দেখানো ছিল কিনা? খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। এটা নিয়ে তো আসলে অনেক লম্বা আলোচনা করার ব্যাপার। আপনি আমাকে সময় কতটুকু দেবেন জানি না, আমি চেষ্টা করি তবু সংক্ষেপে বলার। আপনি যে কথা বললেন যে নরেন্দ্র মোদী ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এবং এই কালচারটা, ভাই এটা তো ফোন করেছে, উনি তো 2 দিন আগে সফরে করে আসলেন, এবং সেই সফরে উনি কি না দিয়েছেন, কি না ওয়াদা করেছেন, তিনি কি না বলেছেন। ইসরায়েল ইহুদিদের ফাদারল্যান্ড,
ভারত মাদারল্যান্ড, আপনি ভাবতে পারেন এই কথার মানে কি? প্রভাবটা কি পড়বে? অথচ একটু বলে আসি, অথচ ভারত সবসময় বর্ণবাদের বিরুদ্ধে, যেহেতু ইসরায়েল বর্ণবাদী একটা রাষ্ট্র, এই বর্ণবাদের বিরুদ্ধে সবসময় ভারতের অবস্থান ছিল এবং সে কিন্তু ন্যামের অন্যতম উদ্যোক্তা। নরেন্দ্র মোদী সমস্ত সব কিছুকে ধ্বংস করে দিয়ে আজকে নরেন্দ্র মোদী এই পর্যায়ে। এবং এটা কেন এখন বলি, খুব একদম নির্মমভাবে যদি সত্য কথা বলতে হয়, নির্মম সত্য কথা হচ্ছে এই যে নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী দুইজনের মন মানসিকতা, দুইজনের দৃষ্টিভঙ্গি, দুইজনের চিন্তা ভাবনা, তাদের অবস্থান খুব ভালো করে মিলে গেছে, যার কারণে তিনি প্রিয়তম বন্ধু আর তিনি তার প্রিয়তম ভাই। এই ভাই বন্ধুর খবর নিয়েছে, ভাই ভাইয়ের খবর নিয়েছে। মানে ইসরায়েল আমেরিকাকে সোলমেট ধরলে ইসরায়েল কি এই অঞ্চলে একটা সোলমেট পেয়ে গেল? ডেফিনেটলি। এবং এখানে আপনি নিশ্চিত থাকেন ধর্মের প্রভাব রয়েছে। আচ্ছা, এখানে নিশ্চিত থাকেন ধর্মের প্রভাব রয়েছে একদম। এবং সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষী একটা মনোভাব, একদম খুব ক্লিয়ার করে যদি বলি আমি। আমার এক কথা বলতে কোনো আমার দ্বিধা লাগে না। যে কারণ হচ্ছে কি, যে নরেন্দ্র মোদী একেবারেই ধর্মভিত্তিক রাজনীতি করে, ইসরায়েল একেবারেই সরাসরি ইহুদিবাদী একটা রাষ্ট্র, একদম পরিষ্কার, এটা তারাই বলে, আমার কথা না। ফলে এই যে বর্ণবাদী রাষ্ট্র বা ধর্মভিত্তিক রাজনীতি, ভারতকে তো নরেন্দ্র মোদী ধর্মভিত্তিক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। একদম। আমি মারাত্মক এই অঞ্চলে, মারাত্মক। ছোট করে একটু জানতে ইচ্ছা করছে, সেই প্রভাবটা এই যে আজকে এমনও কথা এসেছে যে যুদ্ধটা বৃহত্তর পরিসরে দক্ষিণ এশিয়া, আমাদের এই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এবং এমনও পরিস্থিতি হতে পারে যে ইসরায়েল, আমেরিকা, ইরান, সেখান থেকে ভারত থেকে পাকিস্তান, তালেবানকে আলাদা করে ফেলা, অনেক কিছু ঘটতে পারে এখানে, মারাত্মক রকমের একটা প্রভাব পড়তে পারে। সেটা সাধারণ সাংস্কৃতিক জগতে, মনোজগতের ব্যাপার না, একেবারে ব্যাটেলফিল্ডের প্রশ্ন আসতে পারে। একদম। আমি তাহলে দ্বিতীয় প্রশ্নে গেলাম না, ওটা যেহেতু একটু আগের আলাপ হয়ে গেছে, আমি এখানে একটু নয়ন বাঙালির অবজারভেশন জানতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইউকে বাংলার প্রেস ক্লাব সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী যুক্ত হয়ে গেছেন। রেজা আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নয়ন বাঙালি, এটা একটু জানতে চাই, আপনি শুনছিলেন আমাদের আলোচনাটা, হয়তো নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন দিলেন এবং কিছুদিন আগে সফর করে এলেন, নেসেটে বক্তব্য দিলেন। দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা নতুন একটা সোলমেটের ইঙ্গিত দিচ্ছে কিনা, এবং আপনি অন্তত আমাদেরই বাংলাদেশ এবং এই সাউথ এশিয়ান রিজিয়নে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন আসলে আপনার জায়গা থেকে? আবারও ধন্যবাদ আপনাকে। আমি আগেই উত্তরটা অনেকটা দিয়ে দিয়েছিলাম যে ইসরায়েলের যে টার্গেট গুলো ছিল, যে ধরেন আপনি গাজা কিংবা সিরিয়া, লেবানন, এই টার্গেট গুলো যখন তাদের ফুলফিল হয়ে গেল, ইরানে আঘাত করলো, ইরানের নেতৃত্ব শূন্য করার চেষ্টা, তারপরে ইরানকে দুর্বল করা, তারপরে কিন্তু তাদের ধাপ কিন্তু চলে আসবে পাকিস্তানের দিকে। তারপরে পাকিস্তানের সবচেয়ে মানে বিরোধী শক্তি ভারতের সাথে তাদের সম্পর্কের বন্ধন আরো জোরালো হচ্ছে এবং হবে। তুরস্কের কথা ভাবছি, মানে আমাদের যে ধারণা করা হচ্ছে যে ইসরায়েল যে মাস্টার মাইন্ড নিয়ে যে মাস্টার প্ল্যান করছে, যে নীল নকশা তৈরি করছে, সেই নীল নকশার কিন্তু অংশ ভারত, তাদের অংশীদার। কারণ আপনি মনে রাখতে হবে যে লিডারশিপের যে অ্যাপ্রোচটা এখন চলছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রোচ, যেটা যে পিস থ্রু স্ট্রেংথ, এই পিস থ্রু স্ট্রেংথটা কিন্তু, এই অ্যাপ্রোচটা কিন্তু নেতানিয়াহুর মধ্যে রয়েছে, মোদির মধ্যে রয়েছে। এই অ্যাপ্রোচটা নিয়ে তারা যখন কাজ করতে যায়, তখন আপনার যত আলোচনা, আপনি তো এই প্রশ্নের মধ্যে বলছিলেন যে জেনেভার আলোচনাটা যে খুবই গুরুত্বপূর্ণ, যে জেনেভায় যেহেতু আলোচনাটা চলছে, মনে হচ্ছে যে এটা এক ধরনের, রাশিয়াও বলছিল কিংবা সবাই বলছিল এটা এক ধরনের লৌকিকতা, লোক দেখানো, যেখানে স্বয়ং ইরান কিন্তু, আপনি জানেন কি, ইরান রাজি হয়ে গেছিল। এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে ইরান বলেছে তাদের যে ইউরেনিয়ামের যে এনরিচমেন্ট, সেটা কমিয়ে নিয়ে আসবে, 1.5 নিয়ে আসবে, এবং পারমাণবিক তৈরির যে কারখানাগুলা ওপেন করে দিবে। এবং এই প্রস্তাবগুলো দেওয়ার পরেও শুধু স্বাক্ষর বাকি, তারপরে কিন্তু এগুলো শুনতে রাজি হয় নাই। যদিও এখন আলোচনা হচ্ছে, কেউ কারোর সাথে আলোচনা করতে রাজি না। আমি এই জায়গা থেকে একটা বিষয় একটু জানার লোভ সামলাতে পারছি না, ছোট করে যদি আপনি একটু বলতেন, আমাদের স্ট্র্যাটেজিটা আসলে কি হবে? বাংলাদেশ তো সবসময় শান্তিপ্রিয় একটা দেশ এবং সবার আগে আমরা আমাদের স্বার্থটাকে রাখবো, এরকম কমিটমেন্ট নিয়ে এখন একটা সরকার আছে আমাদের দেশে।
এরকম যদি মেরুকরণ চলতে থাকে এবং সেটা যদি বাংলাদেশের আশপাশ পর্যন্ত এসে যায়, বাংলাদেশের গায়ে তো অবশ্যই আঁচ লাগবে। ডিসিশনটা আসলে কিভাবে নিতে হবে আসলে আমাদের? বাংলাদেশের স্ট্র্যাটেজিটা তো ধরেন, আমি তো আগেই বললাম যে যুদ্ধটা কিন্তু জনগণ করে না, মানে জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। নেতৃত্বের দ্বন্দ্বটাই হচ্ছে মূল বিষয়। নেতৃত্বের ইগো বা নেতৃত্বের পার্সোনাল বেনিফিট, এই বেনিফিট গুলো কি ডিপেন্ড করে পুরা জিও পলিটিক্স বলেন কিংবা অন্যান্য ক্ষেত্রে। আপনাদের ইরানের সংখ্যা আমরা ভাবছিলাম না যে রাজনৈতিক যে নেতৃত্বের শূন্যতার সংখ্যা কিন্তু আমরা অনেকেই, আপনারা একটু আগেও আলোচনা করছিলেন, কিন্তু সেই শূন্যতা কিন্তু ইরানে নাই। কারণ নাই, আমি আসছি বাংলাদেশের প্রসঙ্গে বলার আগে আমি একটু ধারণা দিচ্ছি। যেহেতু ইরান যেভাবে চলে, আপনি জানেন যে ইরান যেহেতু একটা অ্যাসেম্বলি অফ এক্সপার্ট রয়েছে, তাদের অ্যাসেম্বলি এক্সপার্ট, তারা বসে 88 জনের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, তারপর তারা গার্ডিয়ান কাউন্সিলের একটা টিম রয়েছে, তারপর রয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সবগুলো কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে গার্ডিয়ান কাউন্সিলকে, গার্ডিয়ান কাউন্সিল বলে অ্যাসেম্বলি অফ এক্সপার্টকে, তারপরে সর্বশ্রেষ্ঠ এই যে চেইন অফ কমান্ড, এই চেইন অফ কমান্ডটা হচ্ছে বাংলাদেশের প্রথমেই পলিটিক্যাল। ধরেন আপনি ইরানকে শেষ করে দিতে পারবেন কিন্তু নেতৃত্ব শূন্যতা তৈরি করতে পারবেন না, কারণ ওদের যে রাজনৈতিক যে ব্যবস্থাপনা, এই রাজনৈতিক ব্যবস্থাপনা কিংবা ওদের যে পারস্য সভ্যতার যে একটা গভীরতা কিংবা শিয়াদের যে একটা মতবাদ, সেটা কিন্তু অনেক শক্ত ভিত্তি। কিন্তু ঠিক বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কিন্তু অনেক শক্ত, কারণ বাংলাদেশের গোটা মানুষরা কিন্তু একটা রাজনীতির বলয়ের মধ্যে থাকতে চায়। সবাই দেখবেন ঘরে ঘরে পলিটিক্স করে, মানুষ ঘরে ঘরে কেউ এই পার্টি করে, কেউ এই সেই পার্টি করে, বিয়ের অনুষ্ঠানে যাবেন সেখানেও রাজনীতি আলোচনা করে, রাজনৈতিক সচেতন। এখন দরকার হচ্ছে রাজনীতির একটা মানে গভীর ভিত্তি দরকার। একটু চায়না পলিসি আমি মনে করি এখানে নেওয়া উচিত। চাইনিজদের যেমন দীর্ঘদিন, আমেরিকানরা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রত্যেকবারই তারা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্তই হচ্ছে। আর চাইনিজরা কিন্তু সবার কাছেই কিন্তু যুদ্ধের জন্য তারা কিন্তু আকর্ষণের জায়গা হচ্ছে, কারণ তারা কিন্তু শক্তি কর্ম করছে না কোথাও। সবাইকে আশ্বাস মনে হচ্ছে যেমন চায়না কালকে সকালেই তাকে সব দিয়ে দিবে, কিন্তু দিচ্ছে না। এই যে একটা চাইনিজদের যে একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড, আমি মনে করি বাংলাদেশের চরিত্রের মধ্যে একটু শিক্ষাটা নিতে পারি ভাবিত হওয়া উচিত বলে আমি মনে করি। আমার ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে এই ব্যাখ্যা দিতে। এটা আসলে এমন লম্বা আলোচনা যেটা আসলে সব সীমিত পরিসর হবে না, তবু আমরা একটা ধারণা পাচ্ছি। এবং অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনাদের দুজনকে, যারা নয়ন বাঙালি এবং সিরাজুল ইসলাম। সামনে হয়তো এখান থেকে আমরা আলাপটা আরো দীর্ঘ করবো। আপনারা আছেন আমাদের সঙ্গে। আমি একটু রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, আপনার একটা অবজারভেশন জানতে চাই। কারণ আজকে ইনফ্যাক্ট গতকাল হয়ে গেছে, যেহেতু রাত 12টা আমরা পার করে ফেলেছি, কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যে জোট, এই জোটে তারা আসলে সমর্থন দিচ্ছে। খুব স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন। শুধু বলেই দিয়েছেন নাকি কাজে কর্মে তেমন কিছু দেখেছেন, একটু জানাবেন। কি আলোচনা চলছে আসলে সাধারণ মানুষের মধ্যে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইরান প্রেক্ষাপট নিয়ে, ছোট করে? থ্যাংক ইউ। আপনি যদি বলছেন যে ব্রিটেনের যারা পাবলিক, জেনারেল পাবলিক যারা, তারা কনসার্ন নাই ব্যাপার, আচ্ছা, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ওয়ার, এবং তারা ফেড আপ এগুলা নিয়ে। এবং আপনি যদি আমেরিকার দিকে দেখেন, আপনি আমেরিকার পাবলিক কিন্তু চায় না যুদ্ধ, চায় না তারা যুদ্ধ, আমরা কেউই চাই না। ওরা যুদ্ধ চাপিয়ে দেয় বারবার। স্যার কিয়ার স্টারমার কিন্তু ওই যে ইরান যদি আপনার ওই যে ব্রিটেনের ঘাঁটিতে যদি আঘাত না আনতো, ব্রিটেন বদার না এগুলা নিয়ে। আমরা মানে সাধারণ পাবলিক যারা ব্রিটেনে বসবাস করে, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে ফেড আপ। আমি যাওয়ার কথা 15 তারিখে আপনার কাতারে, আমার সব ক্যান্সেল করতে হয়েছে। এরকম করে ব্রিটেনের যেসব মানুষ, এগুলো শান্তিপ্রিয় মানুষ, ওরা চায় না। কিন্তু এখানে কথা যেটি হচ্ছে, স্যার কিয়ার স্টারমার উনি তো চিন্তা করতেছে যে কি করবে। তার ইলেকশনে গতকালকে পরশুদিন একটা ইলেকশন হয়েছে এখানে, সে তার পার্টি বোরাডুবি হয়েছে এখানে, এবং মিড টার্ম ইলেকশন হচ্ছে কিসে, আমেরিকায়। এইগুলা সব হিসাব নিকাশ করে আপনার এগুতে হবে। এখন স্যার যে কি কিয়ার স্টারমার, উনি হুট করে উনার এক্সিকিউটিভ পাওয়ার কাটিয়ে উনি সমর্থন দিচ্ছে। পাবলিক কিন্তু এখানে তাদের সাথে নাই। ইরাক ওয়ার যখন ছিল তখনই ছিল না পাবলিক। টনি ব্লেয়ার ফোর্স করে ইরাক ওয়ারে গিয়েছিল। এবং আপনি আরো কিছু বিষয় শুনলে অবাক হবেন যে এই যে আমি জানি আপনারা জানেন, এবং আরো যারা সহ আলোচক রয়েছেন তারা জানার কথা, ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু কারো পারমিশনই নেয় নাই। সে স্যাটারডে উইকেন্ডে আপনার যুদ্ধ শুরু করে দিচ্ছে। কেন রে ভাই, কিসের জন্য আপনি যুদ্ধ শুরু করে দেন? কোনো কথা নাই, বার্তা নাই, হুট করে আপনি যুদ্ধ শুরু করে দিলেন, এটা কিসের জন্য?
কার কার স্বার্থ এখানে আপনি কি করছেন? আপনি ড্রোন হামলা করতেছেন, ড্রোন হামলা করে আপনি রেজিম চেঞ্জ করতে পারবেন না। ইরাককে কি করছেন আপনি? ইরাকের রেজিম চেঞ্জ হয়েছে, সাদ্দাম সরছে, তো কি ইরাকে শান্তি আসছে? শান্তি আসবে না, এইভাবে শান্তি আসে না। আপনি আলোচনার টেবিলে বসেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে যে ডিপ্লোম্যাটিক রিলেশন আপনি বিল্ড আপ করেন, ডিপ্লোম্যাটিক সলিউশন আপনি খুঁজে বের করেন। আপনি কোনো কিছু করতেছেন না, আপনি হুট করে আপনি পাগলের মতো যুদ্ধে জড়াইয়া গেলেন। হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স এন্ড রিডিকুলাস। একদম। এবং রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, আপনি যেমন চমৎকার করে বলছেন, ঠিক এরকমই ফেড আপ আসলে সবাই। আমরা জানি গোটা বিশ্বব্যাপী অন্তত একটা জায়গায় তারা একমত যে তারা অত্যন্ত বিরক্ত, এবং এয়ারপোর্টগুলোতে গেলে বোঝা যায় যে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, যারা দেশে এসেছেন কাজে ফিরে যাবেন, তারা আসলে যেতে পারছেন না এবং তারা আসলে সত্যিকার অর্থেই বিরক্ত। আমি একটা বিষয়ে প্রশ্নটা একটু করে রাখতে চাই, সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু আসি। মানে আমরা যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে একটা রাজনৈতিক দল এনসিপি, তার যে শীর্ষকর্তা নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনি বলেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে হামলা, সেই হামলায় বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ায় প্রকাশ পাচ্ছে নত জানু পররাষ্ট্রনীতি। মানে আমরা আসলে কি করতে পারতাম? আমাদের ভাষাটা আসলে কেমন হওয়া যেতে পারতো? কারণ এই জায়গায় আমাদের তো নিজেদের স্বার্থটা দেখতে হবে। কি বলবেন? আসলে ব্যাপার হয়েছে কি, এই নাহিদ ইসলাম যে কথা বলেছেন, এই নাহিদ ইসলাম যদি এখন সরকারে থাকতেন তাহলে তার ভূমিকাটা কি হতে পারতো? একদম। নাম্বার ওয়ান, তিনি কোন ল্যাঙ্গুয়েজে কথাটা বলতে পারতেন, এটা আর একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, ধরুন তিনি তো বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ নেতা নাহিদ ইসলাম, এখন তো বিরোধী দলের পক্ষ থেকে এখন যে বক্তব্য বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে কি আমেরিকার নামটা উল্লেখ করেছে? সাম্রাজ্যবাদী শব্দ দিয়েই পাশ কাটানো হয়েছে, এখানে আমেরিকা শব্দটা প্রয়োগ করা হয়নি। কেমন? তো কে কোন ভাষায় কথা বলবে এগুলো নির্ধারিত হয় আমাদের দেশে। আমাদের দেশ বলতে আমি মিন করছি মানে সকল তৃতীয় বিশ্বের দেশ বলতে যা বোঝাই, সেখানকার লোকজন, সেখানকার রাজনৈতিক দল, সেখানকার ক্ষমতাসীন দল ইত্যাদি ইত্যাদি, তাদের কে ক্ষমতায় না, এই ক্ষমতায় থাকা না থাকার সাথে ভাষার টোনের উঠানামা করে। ক্ষমতায় থাকলে এক রকমের ভাষা, আর ক্ষমতায় না থাকলে আর এক রকমের ভাষা। এই বিরোধী দলগুলো যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে কি তারা একদম কি করতে পারতো, কি বলতো আমরা জানি। অতএব যা বলেছেন নাহিদ ইসলাম, এটা শুধুই মাত্র রাজনৈতিক বক্তব্য, এর বাইরে আর কিছু না। আমরা আসলে আমাদের দিক থেকে যেভাবে যে স্টেটমেন্ট দেওয়া উচিত, পররাষ্ট্র মন্ত্রণালয় বিচার বিশ্লেষণ করে সেটা দিয়েছে, এবং এটাই আসলে দেওয়ার একটা সুযোগ আছে, আর তো বেশি কিছু করা নেই। কিন্তু সামনে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, আমাদের আসলে পররাষ্ট্র নীতির মধ্যে কোনো পরিবর্তন আনা বা পরিমার্জন আনা, সম্প্রসারণ আনা, কোনো সাজেশন দেবেন কিনা? জি, ওনাদেরকে শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করি। না, ওনারা তো লাইভে চলে আসছে না নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছি না। আমরা সম্প্রচারে আছে। যারা ব্রাউন বাংলায় শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি, রাইট? হ্যাঁ, জি জি, আমরাও শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন, আশঙ্কা জানান। জি, আচ্ছা, আমি আমাকে যদি বলতে হয়, আমি মানে খুব সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট লিখে রাখছি, আপনি আমাকে ক্ষমা করবেন। সেটা হচ্ছে এই যে যুদ্ধকালীন অবস্থায় যুদ্ধের একটা টার্ম আছে, ফগ অফ ওয়ার। আচ্ছা, তার মানে যুদ্ধের ভিতরে চলাকালীন সময় অনেক কিছু অস্পষ্টতা থাকে, এবং তথ্য, অপতথ্য, বিকৃত তথ্য, বিভ্রান্তিকর তথ্য, এরকম অনেক কিছুই থাকবে। তো এর মধ্যে দিয়েই নেভিগেট করতে হবে। এটা হচ্ছে যুদ্ধের নিয়ম, হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ, এই সংঘর্ষ শুরু বা যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরায়েলে আমেরিকান যিনি রাষ্ট্রদূত ছিলেন, উনি একেবারে বলছিলেন যে ইসরায়েলের সেই 2500 বছর আগের বিবলিক্যাল ক্লেম বা স্বপ্ন নিয়ে কথা বলছিলেন। আপনি দেখেন, সেটা কিন্তু আলটিমেটলি আপনার ওই বর্তমানে জায়নবাদীদের যে আকাঙ্ক্ষা, যে পুরা মধ্যপ্রাচ্যই তাদের আবাসভূমি হবে বা তাদের দখলে থাকবে বা তাদের নিয়ন্ত্রণে থাকবে, সুতরাং সেটার সাথে সঙ্গতিপূর্ণ। আরেকটা হচ্ছে ওই এপিস্টিন ফাইলে অনেকের নাম আছে, অনেক রতি মহারথীর নাম আছে, এবং বলা হচ্ছে একটা হচ্ছে ডোমেস্টিক্যালি আপনার ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা অনেক নিচে নেমে গেছে, প্লাস হচ্ছে এপিস্টিন ফাইল থেকে দৃষ্টি সরানোর জন্য এই সময় আক্রমণ করাটা খুব যৌক্তিক মনে হচ্ছে। এবং আপনি যদি ধারাবাহিকভাবে খেয়াল করেন যে আমেরিকান বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা এই মধ্যপ্রাচ্য এবং ইরান, এটা তাদের খুব মানে পছন্দের জায়গা। এই জায়গায় একটু আক্রমণ করলে দৃষ্টি অন্যদিকে সরে যায়, সবাই করছে।
সবাই করছে, এবং উনি বোধহয় একটু ইম্পালসিভ ম্যান, তো এটা বোধহয় বেশি করে ফেলেছেন। আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডিয়া ইসরায়েলের যে সম্পর্কের ব্যাপারটা বলছেন, দেখেন এই ঠিক ইসরায়েল যেভাবে গাজা বা ফিলিস্তিনিদেরকে ট্রিট করে, ঠিক একই ফর্মুলা তারা অ্যাপ্লাই করেছে কাশ্মীরে মুসলমানদের উপরে। আচ্ছা, আবার এদিকে এই নরেন্দ্র মোদী উনি যে এত কথা বলছেন ইহুদিদের ব্যাপারে, আপনারা অনেকেই জানেন না, খবরটা মেন স্ট্রিমে আসে নাই, সেটা হচ্ছে মণিপুরে বেশ কিছু ইহুদি জনবসতি ছিল, তারা সবাই চলে গেছে, কারণ মণিপুর অশান্ত হয়ে গেছে। সুতরাং এটা কোন জায়গাতে কি হচ্ছে বলা খুব মুশকিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে আমেরিকার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক এখন খুব ভালো যাচ্ছে না। হাউডি মোদি যে আগে ছিল সেই সম্পর্কটা নাই এখন। ইসরায়েল যেহেতু খুব গুরুত্বপূর্ণ মাধ্যম, এই জন্য তার মাধ্যমে এবং এই বর্তমান যুদ্ধে তাকে কি সমর্থন বা কি প্রতিশ্রুতি দিয়ে আসছেন সেটা আমরা জানি না। তাদের ভারতের সম্পর্কটা একটু পুনরুদ্ধারের চেষ্টা করছেন বা একটু শক্ত করার চেষ্টা করছেন। একদম চমৎকার, আপনি 5টা পয়েন্ট বললেন মোটামুটি ভাবে। আমি সেই পয়েন্টগুলো নিয়ে নয়ন বাঙালি ছোট্ট করে আপনার 2 মিনিটে একটা মতামত জেনে নিয়ে আলাপটা শেষ করতে চাই। মানে এই 5টা পয়েন্টের বাইরে আর কোনো পয়েন্ট আপনি দেখেন কিনা? হ্যাঁ, আমি জামান ভাইয়ের সাথে একমত, তাই আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না ওই বিষয়গুলো, উনি আর। আমার কথা হচ্ছে, অনেক সময় যুদ্ধটা হয় যে আছে না যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতন। ধরেন অনেক সময় আপনি দেখেন চীনের অর্থনীতির যে বিপ্লব হচ্ছে বা যে জাগরণ, সেই জাগরণটা থামানোর জন্য আজকে ভেনেজুয়েলাকে এভাবে আমেরিকা গ্রিপে নিয়ে নেওয়া, যেখানে প্রায় চীনের অর্ধেক তেলের যে উৎস সেটা কমে যাওয়া, এমনকি ইরানেও যে চীনের প্রায় অর্ধেক তেলের যে যোগানদাতা, মানে এই বিষয়গুলো ইরান মানে চীন কিন্তু অর্থনৈতিক সংকটে পড়বে। শুধু চীন না, সারা বিশ্বই কিন্তু একটা অর্থনৈতিক সংকটে পড়বে। আমার কথা হচ্ছে এই যুদ্ধটা আমাদের কিন্তু খুব সহজভাবে দেখার কোনো কারণ নাই। এই যুদ্ধটা আমাদের যদি ভাবছি যে 1 মাসের কথা ভাবছি, কিন্তু মানে ইরানের রাজনৈতিক ব্যবস্থা বলে ইরানের মাইন্ডসেট যেটা বলে, তারা ভেঙে যাবে, হেরে যাবে, কিন্তু তারা থামবে না। মানে তারা থামবে না, এই জন্য থামবে না, তারা তো শেষে হয়ে গেছে। বিষয়টা এমন জায়গায় যদি যায়, সেটা কিন্তু একটা বড় ক্ষতিকর। আপনি হরমুজ প্রণালী কথাও যদি আমরা চিন্তা করি, যেখানে সারা বিশ্বের 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছে, যে এই ছোট্ট একটা 33 কিলোমিটারের প্রশস্ত একটা এই প্রণালী, যেখানে শুধু $500 বিলিয়ন তেল প্রত্যেক যাচ্ছে। এইটা আমি মনে করি একটা বড় ধরনের বিপর্যয়ের বার্তা নিয়ে আসছে। এবং আমি মনে করি এই যুদ্ধ থেকে শুরু করে ইউএসএ 7 লক্ষ ব্যারেল দিচ্ছে, কিন্তু এমন না যে ইউএসএ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ইউএস 7 লক্ষ ব্যারেল। আমি তাহলে এই পর্যন্ত আপাতত মতামতটা রাখি। খুব চমৎকার করে আসলে আলোচনা হচ্ছে, সময় থাকলে আপনি দীর্ঘ করতাম। আমি একটু ছোট একটা মন্তব্য খালি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী আপনার কাছ থেকে নিতে চাই। ইউকেতে যে ফ্লাইটগুলো আসলে ডিলে হচ্ছিল, কয়েকটা কথা আমরা শুনতে পাচ্ছিলাম, সেটা কি সামাল দেওয়া গেছে আসলে এই মুহূর্তে? এগুলো তো সামাল দেওয়ার তো মানে প্রশ্ন কিভাবে সামাল দিবে আপনি বলেন? বাংলাদেশে আপনি এখন যুদ্ধের মধ্যে কে বের হবে? আপনি বের হবেন, আমি বের হবো, কেউ বের হবে না। কথা নাই বার্তা নাই, দাম করে যুদ্ধ শুরু করে দিলাম। তোমরা কি পাইছো ভাই? এটা কি মগের মুলুক নাকি? ওই যে নয়ন বাঙালি ভাইদের প্রেসিডেন্ট একটা হয়েছে, কি একটা ঢং, সে কোন যুদ্ধের কথা কারোর সাথে সে কনসার্নই করে নাই যে আমি যুদ্ধ করব, ঘোষণা করব। ব্রিটেনের সাথে তো সে কথা বলে নাই, কারোর সাথে কথা বলে নাই। সে দাম করে তার কি করে দিচ্ছে। এখন আপনি দেখেন ইরাক ওয়ারে, এই যে 2003-তে যে ইরাক ওয়ার হয়েছিল, তখন টনি ব্লেয়ার ক্ষমতায় ছিল। তৎকালীন সময় ওরা বলছিল ওপেন অফ মাস ডিস্ট্রাকশন সেখানে আছে। এই ব্রিটিশ সায়েন্টিস্ট ডেভিড কেলি ছিল, সে আইসা বলছে না কোনো নাই, এখানে কোনো ওপেন অফ মাস ডিস্ট্রাকশন নাই ইরাকে। পরের দিন তার লাশ ফালাইয়া দিল আপনার অক্সফোর্ডে। এগুলো তো রাষ্ট্রীয় খুন খারাপি। কেন রে ভাই এটা? কিসের জন্য আপনারা এইগুলা করেন? আর আমাদের এই শান্ত যারা মানুষ, তো শান্ত প্রিয় মানুষ, মানুষ চায় তার সুন্দর একটা জীবন। হ্যাঁ, এই ফেড আপ আসলে সবাই। আমি সবশেষ আপনার কাছ থেকে আলাপটা শেষ করতে চাই। সিরাজুল ইসলাম, কি বলবেন? মানে অনেকগুলো ইস্যুতে চলে আসছে, এই ইস্যুগুলোর মধ্যে নতুন করে আর না ঢুকি, শুধুমাত্র আপনি আমাকে এই অংশটুকু বুঝিয়ে আজকে আলাপটা শেষ করবেন। রাশিয়া এবং ইরান, চীন, তারা আসলে ইরানের পাশে কিভাবে পার্টনার হিসেবে আছে? রাশিয়া এবং চীন পার্টনার হিসেবেই আছে, তারা আর মানে এলাই হিসেবে বা কোলাবোরেশন ওই রকম না, পার্টনার হিসেবেই আছে একদম। ওরাই ঘোষণা করেছে, চীন এবং রাশিয়া ঘোষণা করেছে ইরানকে তাদের পার্টনার হিসেবে। এটা কি মৌখিকভাবে? না, মৌখিকভাবে না, একেবারে কাগজে কলমে এবং কাজে।
কাগজে কলমে কিরকম? এই ইরান এবং রাশিয়ার সাথে, ইরান এবং চীনের সাথে 25 বছরের কৌশলগত চুক্তি আছে। এই কৌশলগত চুক্তি কোনো সাধারণ কোনো ব্যাপার না, এবং এই কৌশলগত চুক্তি এটা শুধুমাত্র নিরাপত্তা খাতে নট দ্যাট, এটা সর্বব্যাপী, অর্থাৎ তেল খাতে, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, কৃষি, শিল্প, এভরিথিং আচ্ছা, এই চুক্তি আছে। এবং দেখেন আসলে ব্যাপার হচ্ছে কি, আমি এই কথাগুলো অনেক আগে বলে আসছি, অনেক আগে থেকে। চীন এবং রাশিয়া এবং ইরান এই যে ত্রিমুখী বলয় গড়ে উঠেছে, এই বলয়টা গড়ে উঠেছে 2010-এর পর থেকে ধীরে ধীরে ধীরে, এবং ইরানের প্রচেষ্টা এখানে সবচেয়ে বেশি ছিল। এই বলয়টা এমনভাবে গড়ে উঠেছে যে এখন ইরান, রাশিয়া এবং চীন ত্রিমুখী বলয়, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটা ভুজ যদি বাদ দেন তাহলে থাকবে না। এবং এই জায়গায় এইভাবে দেখার বা ভাবার কোনো সুযোগ নেই যে ইরান একটা দুর্বল বাহু, নট দ্যাট, তিনটাই খুবই স্ট্রং এবং কার্যকর বাহু। সেক্ষেত্রে ইরান যদি এই বাহু থেকে বাদ হয়ে যায় তাহলে চীন রাশিয়ার জন্য সেটা বিরাট বড় ঝুঁকি তৈরি করবে। এই বাহু, এই ত্রিভুজ কেন গড়ে উঠেছে? সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকার নেতৃত্বে যে ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার গড়ে উঠেছে, এই ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডারের বিপদটা সবচেয়ে বেশি টের পেয়েছে রাশিয়া এবং চীন। আচ্ছা, তারা টের পাওয়ার পরে তারা ইরানের সাথে জোট বেঁধেছে। ইরান তো আগে থেকেই ছিল সংকটে, আমেরিকার শত্রু হিসেবে। এরা দেখেছে যে এই ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডারের কারণে তারা প্রত্যেকেই লুজার, ব্যাপকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিক, সমস্ত সবকিছু। বিশ্বে তো তাদের কোনো অবস্থানই থাকছিল না। একদম। এই ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডারটা ভেঙে দিতে চায়, এর এগেনস্টে আবার নতুন করে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে চায়। এবং সেই ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে গেলে এই ইরান, রাশিয়া, চীনের মিত্রতা, পার্টনারশিপ, এগুলো গড়ে উঠেছে। এই যে, এবং এটা ধীরে ধীরে অনেক দূর এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এখন চীন এবং রাশিয়া ইরানের কাছ থেকে আর দূরে থাকার কোনো স্কোপ নেই। আর ছোট্ট একটা কথা বলি, রাশিয়ার সাথে চীনের কথা তো আমরা অনেক বলেছি। চীনের স্ট্র্যাটেজিক মানে স্বার্থগুলো যে ইরানে কতটা, এটা ঘন্টার পর ঘন্টা আলাপ করা যাবে। রাশিয়ার একটা ছোট্ট কথা বলি, ছোট করে, জি। রাশিয়া কাস্পিয়ান সাগরের উত্তর পাড়ে আপনার রাশিয়া, কাস্পিয়ান সাগরের দক্ষিণ পাড়ে ইরান, একেবারে ডাইরেক্ট কমিউনিকেশন কাস্পিয়ান সাগর দিয়ে। আচ্ছা, রাশিয়াকে যদি ভূমধ্য সাগর থেকে রাশিয়াকে যদি ভূমধ্য সাগরে আসতে হয়, আটলান্টিকে যেতে হয়, তো এই দিক দিয়ে যেতে গেলে তুরস্কের সেই চিকন বসফরাস প্রণালী পার হতে, যা অনেক শর্তের বেড়াজালের ভেতরে আটকা। এই জায়গায় ইরানের ভেতর দিয়ে কাস্পিয়ান সাগর থেকে যদি ডাইরেক্ট পার্সিয়ান গালফের সাথে কমিউনিকেশনটা তৈরি করে দেওয়া যায়, একটা চ্যানেল করে, সুয়েজ খালের মতো, তাহলে একদম সহজ ভারত মহাসাগরে আসা। আসলে আমার মানে এই কাজটা রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। আলাপটা দীর্ঘ করতে, এবং আমি আসলে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই নয়ন বাঙালি এবং সিরাজুল ইসলাম, আশরাফুজ্জামান আপনাদেরকে, কারণ এই আলাপটা আসলে সীমিত পরিসরে শেষ করা। আমি আপনার কাছে একটু ছোট 1 সেকেন্ড সময় চেয়ে নিই। আমি আজকের এই আলোচনার জন্য ফয়সাল ভাই, নয়ন ভাই এবং আশরাফুজ্জামান ভাই সবাইকেই ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আমি নয়ন বাঙালি ভাইকে আমি একটু আলাদা করে ধন্যবাদ দেব এই কারণে যে ইরানের নেতৃত্ব সম্পর্কে যে কথা তিনি বলেছেন, আমি তো বলেছি, উনি যেটা বলেছেন মানে একেবারে অসম্ভব রকমের বাস্তব চিত্রটা তিনি তুলে। আপনি নিজেও ধন্যবাদ প্রাপ্ত, কারণ আপনি আসলে এমন কিছু বিষয় বলেছেন যেগুলো সচরাচর আমরা টিভি মিডিয়াতে বা বলার সুযোগ হয় না। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সামনের আয়োজনে আবারও দেখা হবে আগামীকাল নতুন ইস্যু নিয়ে। থাকুন।